নাথটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে দ্বিতীয় চ্যাপ্টার বা ইউনিট 2 সেটা হচ্ছে ওয়াটার। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নেওয়া হয়েছে যেগুলো তোমাদের ইন্টারনাল বা সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সমস্ত কোয়েশ্চেন আনসার ভালো করে নোট করে নেবে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, স্যার আপনি যেগুলো ভিডিওতে করাচ্ছেন সেগুলো করলেই কি হয়ে যাবে? তো সেক্ষেত্রে একটু বলি যে আমি ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট সাজেস্টেড বাছাই করা প্রশ্নগুলো করাচ্ছি, অর্থাৎ সেখান থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসার চান্স অবশ্যই আছে, খুবই চান্স আছে। তো অবশ্যই এই জন্য বলা হচ্ছে ভিডিওগুলো অন্তত প্রতিটা ভিডিও ভালো করে দেখে নোট করে নাও। তারপরে তার পাশাপাশি তোমরা অবশ্যই এক্সট্রা অনেক পড়তে পারো, আরও পড়তে পারো বই থেকে বা কলেজের ক্লাস থেকে, যেখান থেকে পারবে আরও ভালো করে পড়ো। যত পড়বে তত বেশি ভালো সেটা তোমার জন্য। তার কারণ পড়াশোনার কোনো আপার লিমিট নেই, ঠিক আছে? হ্যাঁ, তুমি যত পড়বে ততই ভালো, ঠিক আছে? যত ওয়াইডার সেকশনে পড়বে, যত বেশি টপিক তুমি পড়বে সেটাই তোমার জন্য ভালো, ঠিক আছে? তো যাই হোক, আজকের যে টপিক সেটা শুরু করা হোক। আজকের যে প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে একদম সিম্পল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সফট ওয়াটার? গিভ এক্সাম্পল। সফট ওয়াটার বা এমনি বাংলায় বলতে গেলে মৃদু জল বলা হয়, ঠিক আছে? তো সফট ওয়াটার বা মৃদু জল কাকে বলে এবং কিছু এক্সাম্পল দিতে বলা হয়েছে। তো অ্যান্সারটা কীভাবে করা হয়েছে দেখো। সফট ওয়াটার, ওয়াটার দ্যাট ডাজ নট কন্টেইন মিনারেলস, সল্টস অ্যান্ড ইজিলি ফর্মস লেদার। অর্থাৎ যে জল এর মধ্যে কোনো মিনারেল থাকে না, কোনো খনিজ থাকে না বা লবণ থাকে না, সল্ট থাকে না, অ্যান্ড ইজিলি ফর্মস লেদার, এবং সহজেই, লেদার মানে হচ্ছে ফেনা তৈরি করে, সহজেই ফেনা তৈরি করে, উইথ সোপ মানে সাবানের সাথে বা সাবান দিয়ে ঘষলে, ইজ কল্ড সফট ওয়াটার। ঠিক আছে? তো ভেরি সিম্পল একটা ব্যাপার। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে যে জল সাবান ঘষলে সহজেই ফেনা তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে সফট ওয়াটার। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স, হচ্ছে কি এখানে রেন ওয়াটার, বৃষ্টির যে জল, সেটা একটা সফট ওয়াটার এক্সাম্পল বলা যেতে পারে। এছাড়া আছে ডিস্টিল ওয়াটার, যেটা সম্পূর্ণভাবে বিশুদ্ধ ওয়াটার, বিশুদ্ধ জল, সেটাকেও একটা সফট ওয়াটার বলা যেতে পারে, ঠিক আছে? তো পরবর্তী কোয়েশ্চেন দেখো, সিমিলার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ হার্ড ওয়াটার? হ্যাঁ, হার্ড ওয়াটার বা খড় জল বলে বাংলায়, ঠিক আছে? গিভ এক্সাম্পল। তো এখানে কি বলা হচ্ছে অ্যান্সারটা দেখো। হার্ড ওয়াটার, ওয়াটার দ্যাট কন্টেইনস বাইকার্বনেটস, ক্লোরাইড অ্যান্ড সালফেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যান্ড ডাজ নট প্রডিউস গুড লেদার অর ফোম উইথ সোপ। অর্থাৎ যে জল এর মধ্যে এই কথাগুলো মনে রাখবে, বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট যার মধ্যে থাকে, অ্যান্ড ডাজ নট প্রডিউস গুড লেদার, যেটা ভালো ফেনা তৈরি করে না, মানে সাবান দিয়ে ঘষলে ভালো ফেনা তৈরি হয় না, আর ফোম উইথ সোপ অ্যান্ড কনজিউম মোর সোপ, বা ভালো ফেনা তৈরি করতে বেশি সোপ দরকার হয়, বেশি সাবান দরকার হয়, ইজ কল্ড হার্ড ওয়াটার, ঠিক আছে? তো এখানে এক্সাম্পল কি বলা হচ্ছে, সি ওয়াটার, অর্থাৎ সমুদ্রের জল। সমুদ্রের জল তোমরা জানো লবণাক্ত, তো সেটা অবশ্যই একটা খড় জলের উদাহরণ বা হার্ড ওয়াটারের একটা এক্সাম্পল। ডিপ টিউবওয়েল ওয়াটার, ডিপ টিউবওয়েল মানে যেটা মাটির নিচে যে বোরিং করে যেটা করা হয়, পাইপ বোরিং করে অনেকটা দূর থেকে যে জলটা নিয়ে আসা হয় মাটির অনেকটা নিচে থেকে, সেটা ডিপ টিউবওয়েল ওয়াটার বলা হচ্ছে। তো সেটাও একটা হার্ড ওয়াটারের একটা এক্সাম্পল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ হার্ডনেস অফ ওয়াটার? তো একটু আগে যেটা আলোচনা করলাম যে হার্ড ওয়াটার, তো জল হার্ড কেন হয় বা জলের হার্ডনেসটা কেন আসে, সেটা দিয়েই প্রশ্ন। তো এখানে প্রশ্ন এর হেডিংটা দেখো, কজ অফ হার্ডনেস অফ ওয়াটার। দ্য কজ অফ হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ওই যে বাইকার্বনেট, সালফেট অ্যান্ড ক্লোরাইড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। অর্থাৎ এই দুটো প্রশ্ন একদম সিমিলার টাইপের, ঠিক আছে? তোমরা দেখেই অ্যান্সারগুলো দেখেই বুঝতে পারছো। অর্থাৎ
হ্যাঁ, জলের হার্ডনেস বা জলের ক্ষরতা কেন হয়, কি কারণে হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, সালফেট বা ক্লোরাইড এর কারণে হয়ে থাকে। ঠিক আছে, তার পরবর্তী যে প্রশ্ন 4 নম্বরে ছোট্ট একটা প্রশ্ন, যেখানে বলা হচ্ছে রাইট ডাউন দ্য টাইপস অফ হার্ডনেস। এই যে হার্ডনেস বা ক্ষরতা, এটা হচ্ছে 2 প্রকারের মূলত। দেয়ার আর 2 টাইপস অফ হার্ডনেস। এক নম্বর হচ্ছে কি টেম্পোরারি হার্ডনেস, আর দ্বিতীয় হচ্ছে কি পার্মানেন্ট হার্ডনেস। ঠিক আছে, টেম্পোরারি মানে যেটা অস্থায়ী ক্ষরতা বলে বাংলায়, আর পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী ক্ষরতা। ঠিক আছে, তো এই দুটো পরবর্তী কোশ্চেন এটা বিস্তারিত আছে, সেটা তোমরা দেখো। 5 নম্বর প্রশ্নে যেমন দেওয়া হয়েছে যে রাইট ডাউন দ্য রিজনস ফর টেম্পোরারি হার্ডনেস, মানে টেম্পোরারি হার্ডনেস কী কারণে হয়। তো এখানে অ্যান্সার কি করা হয়েছে, রিজনস অফ টেম্পোরারি হার্ডনেস, ইট ইজ কজড বাই দ্য প্রেজেন্স অফ ডিসলভ বাইকার্বনেটস। হ্যাঁ, বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইন ওয়াটার। তাহলে এখানে দেখো, যখন টেম্পোরারি হার্ডনেসের কথা বলা হচ্ছে তখন কি বাইকার্বনেটস এর কথা বলা হচ্ছে, অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইন ওয়াটার হুইচ ক্যান বি রিমুভ বাই বয়েলিং। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুইচ ক্যান বি রিমুভ বাই বয়েলিং মানে কি এই যে টেম্পোরারি হার্ডনেস, এটা বয়েলিংয়ের মাধ্যমে রিমুভ করা যায়। অর্থাৎ কোনো জলের মধ্যে যদি টেম্পোরারি হার্ডনেস থাকে, অস্থায়ী ক্ষরতা থাকে, তো সেই জলটাকে বয়েলিং করলে, অর্থাৎ যদি ফোটানো হয়, তাহলে তার সেই টেম্পোরারি হার্ডনেসটা দূর হয়ে যায়। দ্য ওয়াটার ইন দ্য ওয়াটার, তারপর কি আছে ক্যালসিয়াম HCaHCO3O2 মানে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আর ইন দ্য ওয়াটার কজ টেম্পোরারি হার্ডনেস। তাহলে একবারে শর্টে যদি মনে রাখতে চাও যে টেম্পোরারি হার্ডনেস এর কারণ হচ্ছে হ্যাঁ CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট, আর MgHCO3 অর্থাৎ ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এবং সম্পূর্ণভাবে লিখতে চাইলে এই সম্পূর্ণটা লিখলে অবশ্যই সব থেকে ভালো হবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নে দেখো, যেখানে বলা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যে রাইট ডাউন দ্য রিজন ফর পার্মানেন্ট হার্ডনেস। তো আমরা যেটা দেখলাম সেটা টেম্পোরারি হার্ডনেস, তো এখানে রিজন অফ পার্মানেন্ট হার্ডনেস এটা কি, দিস টাইপ অফ হার্ডনেস ইজ কজড বাই দ্য প্রেজেন্স অফ ক্লোরাইড অ্যান্ড সালফেট। ঠিক আছে, এখানে দেখো পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরাইড অ্যান্ড সালফেটের কথা বলা হচ্ছে, আর এখানে আগে যেটা দেখলাম যে টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে হ্যাঁ বাইকার্বনেট। এইটুকু স্পেসিফিকভাবে অবশ্যই মনে রাখবে, না হলে কিন্তু খুবই গুলিয়ে যাবে, ভুল হয়ে যাবে, এরটা ওখানে হয়ে যাবে, ওরটা এখানে হয়ে যাবে, এরকম হতে পারে। অর্থাৎ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের জন্য টেম্পোরারি হার্ডনেস হচ্ছে, আর ক্লোরাইড অ্যান্ড সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের জন্য পার্মানেন্ট হার্ডনেস আসে জলের, বা স্থায়ী ক্ষরতা আসে। ইট ক্যান নট বি রিমুভ বাই বয়েলিং অফ ওয়াটার। তো এই যে পার্মানেন্ট হার্ডনেস, এটাকে জল ফুটিয়ে বা বয়েলিং করে এটাকে দূর করা সম্ভব না। আর কি বলা হচ্ছে, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট ইন ওয়াটার উইল কজ পার্মানেন্ট হার্ডনেস। তো এইগুলোর জন্যই মূলত পার্মানেন্ট হার্ডনেস হয়ে থাকে। ঠিক আছে, এই যে CaCl2 মানে এটা হচ্ছে একটা এই ক্লোরাইড অফ ক্যালসিয়াম এর একটা এক্সাম্পল আর কি। আবার এই MgCl2 এটা হচ্ছে সালফেট অফ ম্যাগনেসিয়াম, মানে এই কথাটারই এক্সাম্পল এটা, এরকম ভাবতে পারো। এরপর 7 নম্বর প্রশ্নে দেখো, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ সোপ। সোপ মানে তো তোমরা সবাই জানো সাবান। তো এমনি সাধারণ মানুষের যে সংজ্ঞা দেবে, সাধারণ মানুষ যেটা বুঝে সেটা বললে তো অবশ্যই হবে না। কেমিস্ট্রির কনসেপ্ট অনুযায়ী, এই চ্যাপ্টারের প্রসপেক্ট অনুযায়ী কি হবে সেটা বলতে হবে। তো এখানে অ্যান্সারটা দেখো, সোপ ইজ এ সোডিয়াম সল্ট, এটা একটা সোডিয়াম লবণ, অর পটাশিয়াম সল্ট বা পটাশিয়াম লবণ, অফ লং চেন ফ্যাটি অ্যাসিড, একটা ফ্যাটি অ্যাসিড যার মধ্যে থাকছে, হ্যাভিং ক্লিনজিং অ্যাকশন মানে ক্লিনিং প্রপার্টি আছে, যে পরিষ্কার করতে পারে, ইন ওয়াটার জলের মধ্যে, দে আর ইউজড অ্যাজ ক্লিনজিং এজেন্টস টু রিমুভ ডার্ট, তাদেরকে ব্যবহার করা হয় ক্লিনজিং এজেন্ট বা পরিষ্কার করার জিনিস হিসাবে, অয়েল ফ্রম দ্য স্কিন অ্যান্ড ক্লোথ। ঠিক আছে, হ্যাঁ ডার্ট বা নোংরা বা তেল ফ্রম দ্য স্কিন অর ক্লোথ মানে তোমার ত্বক থেকে বা
তোমার জামা কাপড় থেকে। তো এইটুকু হচ্ছে সোপ এর একটা কেমিক্যাল ডেফিনেশন, রাসায়নিকভাবে এটা সোপের বা সাবানের একটা সংজ্ঞা। ঠিক আছে, এটাও একবার এসেছিল, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ সোপ অন হার্ড ওয়াটার? অর্থাৎ খড় জলে যদি সাবান মেশানো হয় বা সাবানের ফেনা করা হয় তাহলে তার অ্যাকশনটা কী হবে, তার রিয়াকশন বা বিক্রিয়া কী হবে, সেটাই এই প্রশ্নে জানতে চেয়েছে। তো এখানে অ্যান্সার দেখো যে অ্যাকশন অফ সোপ অন হার্ড ওয়াটার, এটা হেডিং। কি বলা হচ্ছে, হোয়েন সোপ ইজ অ্যাডেড টু হার্ড ওয়াটার, অর্থাৎ যখন খড় জলে সাবান যুক্ত করা হয়, দ্য Ca2+ অ্যান্ড Mg2+ আয়নস, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন প্রেজেন্ট ইন দ্য হার্ড ওয়াটার, খড় জলে যেগুলো থাকে, রিয়্যাক্ট উইথ সোপ, যেটা সাবানের সাথে বিক্রিয়া করে, দ্য সোডিয়াম সল্ট প্রেজেন্ট ইন সোপ, আবার সাবানের মধ্যে যে সোডিয়াম সল্ট থাকে আর কনভার্টেড টু দেয়ার কারেসপন্ডিং ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্ট। সোজা কথায় এই যে ক্যালসিয়াম আয়ন এবং এই যে সোডিয়াম সল্ট বিক্রিয়া করে ক্যালসিয়াম সল্ট তৈরি করে, আবার ম্যাগনেসিয়াম আয়ন এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সল্ট তৈরি হয়, হুইচ আর প্রেসিপিটেটেড মানে হচ্ছে থিতিয়ে যাওয়া, অ্যাজ কাম মানে একটা ঘন ফেনা বা গাদ যেটাকে বলা হয়, তো সেগুলোকে বলা হচ্ছে স্কাম, SCUM। ঠিক আছে, দ্য ইনসলিবল স্কাম স্টিক্স অন দ্য ক্লোথস, তো সেই ফেনার মতো বা গাদের মতো জিনিসটা ক্লোথ বা জামা কাপড়ে বা স্কিনের উপরে স্টিক্স আটকে যায়, অ্যান্ড সো দ্য ক্লিনিং ক্যাপাসিটি অফ সোপ ইজ রিডিউস, যার ফলে যে সেই সাবানের ক্লিনিং যে ক্যাপাসিটি বা পরিষ্কার করার যে ক্ষমতা সেটা রিডিউস হয় বা কমে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এবার এরপরে কি বলা হয়েছে দেখো, একটা এর যে রিয়াকশান সেটা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে আসলে সোডিয়ামের সল্ট। ঠিক আছে, এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি হচ্ছে, ক্যালসিয়ামের একটা সল্ট হচ্ছে এবং সোডিয়াম ক্লোরাইড হচ্ছে। এই ক্যালসিয়ামের যে সল্টটা তৈরি হচ্ছে এইটা থিতিয়ে যায়, এইটা কাপড়ের উপর বা স্কিনের উপর থিতিয়ে যায়, যার ফলে ফেনাটাও কম হয় বা তার পরিষ্কার করার ক্যাপাসিটিটাও কমে যায়। ঠিক আছে, তো এরকম রিয়াকশান তোমরা বইয়ে আরও দেখবে, তবে একটা যদি রিয়াকশান দেওয়া যায় এরকম প্রশ্নের সঙ্গে সেটা আরও ভালো হয়। ঠিক আছে, তারপর 9 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে দেখো, হোয়াই হার্ড ওয়াটার ইজ নট সুইটেবল ফর বয়লার। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা, খুবই আসে। হার্ড ওয়াটার কেন বয়লারের জন্য মানে সুইটেবল না? বয়লার মানে হচ্ছে যেখানে কারখানার মধ্যে যে অংশে জল ফোটানো হয় সেটাকে বয়লার বলা হয়। তো এখানে কি বলা হচ্ছে, হার্ড ওয়াটার ইজ নট ইউজড ইন বয়লার বিকজ ভেরি ফার্ম লেয়ার, তো একটা লেয়ার একটা স্তর পড়ে যায় অফ ব্যাড কন্ডাক্টর অফ হিট, যেটা হিটের কুপরিবাহী, তাপের কুপরিবাহী। কোটিং ইজ প্রডিউসড বাই দ্য প্রেসিপিটেশন, ওই যে প্রেসিপিটেশনের কথা বলা হচ্ছিল যে জলের সাথে জলের যখন বয়েল করা হয় তখন একটা প্রেসিপিটেশন হয়, কিছু জিনিস থিতিয়ে যায় নিচে, সেগুলো হচ্ছে এইগুলো, অর্থাৎ MgCO3, CaCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এইগুলো থিতিয়ে যায় অফ দ্য মিনারেল ম্যাটার্স, মিনারেল বা খনিজ পদার্থের, আপন দ্য সারফেস অফ দ্য বয়লার ডিউ টু দিস কোটিং। তো এখানে পুরো ব্যাপারটা কি, ধরো বয়লার মানে হচ্ছে ধরো একটা পাত্র, ঠিক আছে, একটা পাত্র যেখানে জল ফোটানো হয়। তো এই যদি এখানে এটা যদি হার্ড ওয়াটার নেওয়া হয় বা খড় জল নেওয়া হয় তাহলে কি হবে, এই নিচে একটা লেয়ার পড়ে যায়। কিসের লেয়ার পড়ে যায়? এই যে MgCO3 বা CaCO3 এই সমস্ত লেয়ার প্রেসিপিটেট হয় বা থিতিয়ে যায়, যার ফলে এর যে হিট কন্ডাক্টর যে ক্যাপাসিটি বা তাপ পরিবহন ক্ষমতাটা কমে যায়। তাহলে এই যে তাপ পরিবহন ক্ষমতা কমে গেলে তাহলে কী হবে, আরও বেশি পরিমাণ তাপ দিতে হবে, তবেই এখানে জলটা ফুটবে। ঠিক আছে, তো এই জন্যই এখানে কিছু কথা এখানে লেখা হয়েছে দেখো, ডিউ টু দিস কোটিং। তো এই কোটিংয়ের কারণে এখানে যে লেয়ারটা পড়ছে এটাকে কোটিং বলছি। ডিউ টু দিস কোটিং এ হিউজ হিট ইজ রিকোয়ার্ড ফর হিটিং আপ দ্য বয়লার, অর্থাৎ এখানকার যে বয়লারের যে জল গরম করতে বেশি পরিমাণ হিট দরকার হবে, বেশি তাপ দরকার হবে বা বেশি জ্বালানি দরকার হবে।
যার ফলে কি হবে, ইনক্রিজ দ্য ফুয়েল এক্সপেন্স, জ্বালানির জন্য যে খরচ সেটা বেড়ে যাবে। এবং আরও একটা যে কাজ ঘটবে সেটা হচ্ছে কজ কোরোশন ইন দ্য বয়লার, এবং বয়লারের মধ্যে কোরোশন ঘটতে পারে, ক্ষয় হতে পারে। যে সমস্ত লবণ তৈরি হবে অর্থাৎ হার্ড ওয়াটার এবং হার্ড ওয়াটারকে বয়লিং করার ফলে যে সমস্ত লবণ তৈরি হয় সেইগুলো এই যে বয়লারের যে সারফেস, ইনার যে সারফেস, ভিতরের যে সারফেস, সেগুলোকে ক্ষয় করতে পারে। ঠিক আছে, কোরোশন করে দিতে পারে। কোরোশন মানে হচ্ছে ক্ষয়। ঠিক আছে, কোরোশন নিয়ে একটা চ্যাপ্টারও আছে তোমাদের কেমিস্ট্রিতে। তো এই হচ্ছে ব্যাপার, যে মেন যে ব্যাপার এখানে বলছে যে হার্ড ওয়াটার বয়লারে কেন ব্যবহার করাটা সুইটেবল নয়। তার কারণ হচ্ছে হার্ড ওয়াটার যদি ব্যবহার করা হয় তাহলে এক ধরনের লেয়ার পড়ে যায়, কিছু লবণের লেয়ার নিচে পড়ে বা সাইডের দেয়ালগুলোতে পড়ে, হ্যাঁ, যার ফলে হিট যে ক্যারিং ক্যাপাসিটি সেটা কমে যায়, বেশি পরিমাণ ফুয়েল দরকার হতে পারে, বেশি জ্বালানি দরকার হতে পারে, এবং বয়লারের যে ইনার সারফেস সেটা ক্ষয় হতে পারে ধীরে ধীরে। ঠিক আছে, এই হচ্ছে মেন কারণ। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ হার্ডনেস অফ ওয়াটার ইজ মেজার্ড অ্যান্ড হাউ ইট ইজ এক্সপ্রেসড ইন ইউনিট। অর্থাৎ এতক্ষণ যে হার্ডনেস এর কথা বলা হচ্ছে, তো জলের হার্ডনেসটা কিভাবে প্রকাশ করা হয় এবং তাকে কোন ইউনিটে পরিমাপ করা হয় সেটা নিয়ে প্রশ্ন। তো এখানে হেডিং দেখো, এক্সপ্রেশন ফর হার্ডনেস অফ ওয়াটার। কি বলা হচ্ছে, বোথ টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট হার্ডনেস জেনারেলি অকার সাইমালটেনিয়াসলি। অর্থাৎ দুরকম হার্ডনেসের কথা তোমরা জানলে, একটা টেম্পোরারি হার্ডনেস আর একটা পার্মানেন্ট হার্ডনেস। তো কোনো একটা জলে দুরকম হার্ডনেসই থাকতে পারে, এরকম নেই যে, বা এরকম নয় যে কোনো একটা জলে টেম্পোরারি হার্ডনেস আছে মানে পার্মানেন্ট হার্ডনেসের জন্য যে সমস্ত লবণ দায়ী সেগুলো নেই, এরকম হতে পারে না। ঠিক আছে, তো ন্যাচারালি এটা দুরকমভাবেই দুটো একই সঙ্গে থাকতে পারে, সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে। ইন এ স্যাম্পল অফ ন্যাচারাল ওয়াটার, যে কোনো ন্যাচারাল ওয়াটারে, সে নদীর জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, সমুদ্রের জল হতে পারে। অ্যান্ড দ্য কম্বাইন্ড এফেক্ট ইজ রিফার্ড টু অ্যাজ এ টোটাল হার্ডনেস অফ ওয়াটার। তো এই যে টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেসের যে কম্বাইন্ড একটা এফেক্ট বা সম্মিলিত যে এফেক্ট, সেটাকেই বলা হচ্ছে টোটাল হার্ডনেস। ঠিক আছে, তারপর এখানে আরও কিছু কথা আছে, যেটা হচ্ছে যে হার্ডনেস অফ ওয়াটার ইজ জেনারেলি এক্সপ্রেস ইন পার্টস পার মিলিয়ন, বা সংক্ষেপে পিপিএম বলা হয় ইউনিট। It is the part of CaCO3 or its equivalent other salt present in 10 to the power 6 part of water. একদম সোজা কথায় 10 to the power 6 মানে হচ্ছে 1 মিলিয়ন। ঠিক আছে, 1 মিলিয়ন মানে আশা করি বোঝো 10 লক্ষ। অর্থাৎ 10 লক্ষ ভাগের, হ্যাঁ, 10 লক্ষ ভাগ জলের মধ্যে যদি 1 ভাগ CaCO4 থাকে তাহলে বলা হবে তার হার্ডনেস 1 ppm। ঠিক আছে, তো এই ppm ইউনিটেই মূলত হার্ডনেসটাকে প্রকাশ করা হয়। আরও দু একটা ইউনিট আছে, ক্লার্ক এর ইউনিট আছে, তারপর ফ্রেঞ্চ ডিগ্রি বলে একটা ইউনিট আছে, সেগুলো আমি পরে অবশ্যই আলোচনা করে দেব। তো মেন হচ্ছে এটা, হার্ডনেস পরিমাপের, জলের হার্ডনেস পরিমাপের মূল ইউনিট যেটা, সেটা হচ্ছে ppm বা পার্টস পার মিলিয়ন, বা এটা সোজা কথায় বলতে গেলে 10 লক্ষ ভাগের 1 ভাগ। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকে এই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমরা দেখলাম। পরবর্তী পার্টে এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আমরা নিয়ে আসব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও যেগুলো দরকার সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্ট দেখেই অনেকটাই অনুপ্রাণিত হই আমরা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো।